দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বেস 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি শায়লা রহমান ইমা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অ্যারোসল কারখানায় গ্যাস বিস্ফোরণ হয়েছে, এতে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে মেঘনাঘাট এলাকার বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়, এতে 10 জন শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান সাদিক। সাদিক, নারায়ণগঞ্জের এই যে অ্যারোসল কারখানায় অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য সম্পর্কে জানাবেন। ইমা, আসলে আজকে সকাল 10টা বাজে নারায়ণগঞ্জের সোনারগাঁ যে মেঘনাঘাট এলাকা রয়েছে, এখানে আসলে মূলত যে বসুন্ধরা গ্রুপের যে ইউনিট 1 রয়েছে, সেখানে মূলত আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিস্ফোরণের পরবর্তীতে ঘটনাটি ঘটে। তো প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এবং সেই সাথে যে কারখানার যে সকল কর্মচারী রয়েছেন, তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন, আসলে সকালে তারা কর্মস্থলে যোগ দেওয়ার পরে যে বৈদ্যুতিক লাইনটি, সেটিকে আসলে তারা সংস্কার করতে গেলে আসলে মূলত হয়তোবা সেখান থেকেই আগুনের সূত্রপাতটি ঘটে থাকতে পারে। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে আসলে আগুনের ব্যাপকতা কিন্তু তেমন একটি তারা আসলে দেখেনি, এবং প্রতিষ্ঠানের যে নিজস্ব অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটি রয়েছে, তারাই কিন্তু আসলে ফায়ার সার্ভিস যাওয়ার আগে এটিকে নির্বাপন করেন। এবং তারা যেটি বলছে, আসলে এখন পর্যন্ত যে মূল যে কারণটি আসলে আগুনের সূত্রপাতে, সেটিকে তারা আসলে তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবেন। আর আরেকটি সূত্র, যে 10 জন যে আসলে দগ্ধ হয়েছেন, তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র আমরা যতটুকু জানতে পেরেছি, যে দগ্ধ যে সকল শ্রমিক রয়েছে, তারা আসলে তাদের শরীরে 15 থেকে 20 ভাগ আসলে দগ্ধ রয়েছেন, এবং তাদের ভিতরে বেশ কয়েকজন কিন্তু আসলে আশঙ্কাজনক অবস্থা কিন্তু আসলে তারা নেই। তো সব মিলিয়ে ফায়ার সার্ভিস যেটি বলছে, আসলে মূলত মূল যে কারণটি তারা হয়তো বা অনুসন্ধান সাপেক্ষে তারা জানাতে পারবেন যে কেন আসলে আগুনের ঘটনাটি ঘটেছে। তো বলা যায় এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি বসুন্ধরা 10 জন অগ্নিদগ্ধের ঘটনা। ইমা। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসান সাদিক। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় লাইসেন্স পেতে 2 মাসের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। তবে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে চালকদের এই গণ অবস্থান। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দ্রুত হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে অন্তত বছরখানেক সময় দিয়ে বিকল্প ব্যবস্থা সহ 12 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। কি হবে আমরা জানি না, সেই কারণেই বলতে চাই সরকার, ওর সরকার, তার সরকার, কত সরকার দেখেছি, আগামী দিনে ইনশাআল্লাহ গরিব মানুষের সরকার হবে। গণ অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যান চালকরা। এ সময় লাইসেন্স পেতে 2 মাসের সময় বেঁধে দেন তারা। এই আন্দোলনটা যতটুকু পারি আমরা ছোট করতে, যে সরকারের যদি আমাদের অনুমতি দেয় অলিগলিতে চালাইতে, আমরা মহাসড়কে আসবো না। টাইম দিছে 3 দিনে, তো আমাদের অটোকে সংস্কার করা সম্ভব না, উঠানো সম্ভব না। আমাদের সময় দিত, তাও দেয় নাই। লাইসেন্স প্রদানের জন্য এবং নীতিমালা প্রণয়নের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমরা এই শহীদ মিনারে শ্রমিকদের গণসমাবেশ, মহাসমাবেশ অনুষ্ঠিত করব। এদিকে অটোরিকশা চালকদের দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে, এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই
প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এদিন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা প্রেস ক্লাব ছাড়াও রাজধানীর ধানমন্ডি, শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24-এ নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24-এ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। ছাত্র অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে পাবনায়। 1.5 মাসে জেলায় খুনের ঘটনা আছে 7টি, বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক কারবারিদের দৌরাত্ম্য। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী, যদিও এসব বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছে পুলিশ। 16 নভেম্বর বাড়ি থেকে নিজ খামারে যাওয়ার পথে খুন হন পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দল নেতা জালাল উদ্দিন। 17 নভেম্বর জেলা শহরে প্রকাশ্যে কিশোর তুষারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে। পরিসংখ্যানে মিলেছে 1.5 মাসে পাবনায় হত্যাকাণ্ড হয়েছে 7টি। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম 15 দিনেই খুন হয়েছেন 5 জন। এছাড়া ছিনতাই, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে হরহামেশাই। বেড়েছে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের দৌরাত্ম্য। কিশোর গ্যাং গড়ে উঠেছে পাবনাতে এবং পাবনা মানুষ এদের কাছে জিম্মি হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা কোনো তৎপরতা দেখা যাচ্ছে না ওইভাবে। থানা থেকে এটা কিন্তু খুব সন্নিকটে, এখানে কিন্তু প্রায়ই অকারেন্স হয়, প্রায় এই গলিটাতে প্রায়ই অকারেন্স হয়, কিন্তু প্রশাসন তো একদম নিস্তব্ধ। আমরা নিজেরাও উদ্বিগ্ন, কারণ ল অ্যান্ড অর্ডার যেভাবে থাকা উচিত সেটা নাই। মানুষজন খুবই হতাশ। সচেতন মহল বলছে সরকার বদলের পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা, যদিও এসব বিচ্ছিন্ন ঘটনা দাবি পুলিশের। গভর্নমেন্ট খুব একেবারে শক্ত হাতে এটা দমন করা দরকার, কারণ আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে তাহলে কিন্তু দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে এবং তাহলে কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আমরাও কিন্তু শান্তিতে থাকতে পারবো না। এটা আসলে খুবই স্বাভাবিক প্রক্রিয়া, খুবই স্বাভাবিক একটা বিষয়। মানুষের আস্থা হারানোর কোনো এখানে কিছুই নাই, বরং আমরা আরও বেশি উদ্যম নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আরও মানুষ এটা আপনাদের মাঝেই প্রতীয়মান হবে যে আসলে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে 7টি, যাতে আসামি অর্ধশতাধিক, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 11 জনকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, আমাদেরকে জানাবেন যে আসলে পাবনাতে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, জনগণ কি বলছে এবং জনসাধারণের নিরাপত্তায় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ইমা, আসলে পাবনার যে সার্বিক যে পরিস্থিতি আমরা রিপোর্টটিতে দেখলাম, এই অবস্থা কিন্তু গত কয়েক মাস আগেও ছিল না। হঠাৎ করেই যেন এই 5 তারিখের যে পট পরিবর্তনের পরে সেটি কিন্তু আবার নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ কিছুটা অবনতি ঘটেছে। বিশেষ করে নভেম্বর মাসে এসে পরপর বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সাধারণ মানুষ উদ্বিগ্ন সময় পার করছেন। তারা বলছেন যে আসলে মাদক এবং কিশোর গ্যাং যেটি দৌরাত্ম্য বেড়েছে এবং বেশ কয়েক মাস ধরে, বিশেষ করে এই চলতি অর্থ বছরে থেকে যেটি শুরু হয়েছে যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য পাবনায় বিশেষ করে, এবং সন্ধ্যার পরেই দেখা যায় যে ইতিপূর্বে আমরা পুলিশ প্রশাসন থেকে আমরা জেনেছিলাম যে সন্ধ্যার পরে কিশোর যারা রয়েছেন তারা মোটর সাইকেল নিয়ে সব জায়গায় যেভাবে তারা গতি বাড়িয়ে চলাচল করে এবং তাদের কাছে চাকুও পাওয়া যায়। তো এই যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সন্ধ্যার পরে যে মাদকের একটি আখড়া বিভিন্ন এলাকায় বসে, সেটির কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে বলে সাধারণ মানুষ মনে করছে। এবং সাধারণ মানুষের যে প্রত্যাশার যে জায়গাটি বা যে নতুন সরকার যে সংস্কারের যে এগিয়ে চলছে দেশ, সেই সংস্কারের পট পরিবর্তনের কারণে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু তারা সেরকম তৎপরতা পাচ্ছেন না, যে কারণে আমরা দেখেছি যে দখল, লুটপাট, হামলা ভাঙচুরের ঘটনা প্রায়ই কিন্তু কোনো না কোনো এলাকা থেকে অভিযোগ আসছে এবং পুলিশ প্রশাসন থেকেও এই বিষয়টি নিয়ে তারা তদারকি করছেন, তারা মাঠে যাচ্ছেন।
তবে সেটি এখনও পুরোপুরি তারা কাজ করতে পারছেন না বলে কিন্তু সচেতন মহল মনে করছে। বিশেষ করে পাবনার যে সুশাসনের নাগরিক সুজনের সভাপতি রয়েছেন তিনি মনে করছেন যে পুলিশ যদি আরও অ্যাক্টিভ হয় এবং তারা যদি মাঠে পুরোপুরিভাবে কাজ করে তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। তা না হলে এই পরিস্থিতির কিন্তু আরও অবনতি ঘটবে এবং অপরাধীরা কিন্তু সেই সুযোগটাই নিচ্ছে, এমনটি মনে করছেন তারা। আমরা এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আরও কিছু কথা জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই নভেম্বর মাসে পরপর দুদিনের ব্যবধানে যে 3টি হত্যাকাণ্ড ঘটেছে এবং হত্যাকাণ্ডের পেছনে কিন্তু আমরা যেটি অনুসন্ধান করে জেনেছি যে রাজনৈতিক মতবিরোধ, আধিপত্য বিস্তার এবং পূর্ব একটি মামলার শত্রুতা বা সেটির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেই তার আত্মীয় স্বজনরা এই হামলার এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত, এমনটি আমরা কিন্তু এই অনুসন্ধান করে জানতে পেরেছি। এবং কিশোররা যারা আমরা দেখেছি তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং তারা এই হত্যাকাণ্ডে কিন্তু জড়িয়ে পড়ছেন। এবার একটি অন্যতম কারণ যে সাধারণ মানুষ বা সচেতন মানুষ মনে করছেন যে পারিবারিক সচেতনতারও বেশ কিছু অভাব রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যে অবস্থা সেটিরও কিন্তু সুযোগ পাচ্ছে তারা, এবং তারা মনে করছে হয়তো বা এই ঘটনাটি ঘটলে এখনকার যে পরিস্থিতি পরিবেশ সেটি হয়তো অপরাধ করলে হয়তো কোনো কিছু হবে না, এমনটি করে তারা প্রতিশোধ পূর্বের যে একটি ঘটনা ছিল সেটির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তারা হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে তারা জড়িয়ে পড়ছে। অথচ আইন শৃঙ্খলা বা যে পরিস্থিতি যে কিছুদিন ধরে চলছিল সেটি থেকে কিন্তু পুলিশ প্রশাসন বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা জেলা পুলিশের অপরাধ বিভাগের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন রেজিনুর রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যে তারা এই সকল যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার বেশিরভাগই বলা যায় সবগুলো হত্যাকাণ্ডের তারা ক্লু উদ্ঘাটন করেছেন এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছেন এবং বাকি আসামিদের তারা গ্রেপ্তার করতে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। তারা দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি আসলে সেই অর্থে নয়, তবে পাবনা জেলার যে সার্বিক পূর্বের যে পরিস্থিতি সেটি পর্যালোচনা করে তারা মনে করছেন যে এরকম ঘটনা কিন্তু প্রায় প্রতি মাসে 5-7টি ঘটনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তারা এটি উন্নয়নে কাজ করছেন, এমনটি আশার কথা জানিয়েছেন জেলা পুলিশ। ইমা শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহিন রহমান। ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ বিস 24 নিচ্ছে আরও একটা বিরতির সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিস 24-এ। দেশের বাইরের খবর। বাকু জলবায়ু সম্মেলনে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর নাটকীয়ভাবে হলো সমঝোতা, যাতে বছরে $30,000 কোটি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। জলবায়ু পরিবর্তনে অন্যতম দায়ী উচ্চ হারে কার্বন নিঃসরণ, যার 80% করে থাকে উন্নত দেশগুলো। তাই প্যারিস জলবায়ু সম্মেলন থেকে আওয়াজ ওঠে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার। পরবর্তীতে তহবিল গঠনে একমত হলেও তেমন তোড়জোড় ছিল না অর্থায়নে। আজারবাইজানের রাজধানী বাকুতে 29তম জলবায়ু সম্মেলনে তাই অগ্রাধিকার ছিল অর্থায়নের বিষয়টি। 2 সপ্তাহব্যাপী সম্মেলনে বিভিন্ন সেশনে এ নিয়ে চলে নানা বিতর্ক আলোচনা। শুক্রবার আয়োজনের সমাপ্তি টানার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় দীর্ঘ হয় আলোচনা। ধনী দেশগুলোর এমন নির্লজ্জ গড়িমসিতে ক্ষুব্ধ হয় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু দরিদ্র রাষ্ট্র। আলোচনাস্থল থেকে ওয়াকআউট করে তারা। 30 ঘন্টার বেশি সময় পর নাটকীয়ভাবে হয় সমঝোতা। বছরের রেকর্ড 300 বিলিয়ন বা $30,000 কোটি দিতে রাজি হয় ধনী রাষ্ট্রগুলো। যদিও আশা ছিল 1.3 ট্রিলিয়ন বা $1,30,000 কোটি। চুক্তিতে সই করে প্রায় 200 দেশের প্রতিনিধি, যা কার্যকর থাকবে 2035 সাল পর্যন্ত। তবে এতে অসন্তোষ জানায় পানামা, নাইজেরিয়া, কিউবা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। না মানার ঘোষণা দেয় ভারত। আমরা হতাশ। আমরা চেয়েছিলাম $1.3 ট্রিলিয়ন, যা বিশ্ব জিডিপির মাত্র 1%। এর সামনে $300 বিলিয়ন কিছুই না। এই সিদ্ধান্ত দৃষ্টিভ্রম ছাড়া কিছুই না। আমরা এই চুক্তির বিরোধিতা করছি। আপনারা জেনে রাখুন, ভারত এই সিদ্ধান্ত মানবে না। তবে চুক্তিতে পৌঁছানোকেই সফলতা হিসেবে দেখছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশনের কর্মকর্তা। কোনো দেশই যা চেয়েছিল তার পুরোটা পায়নি। এখনো অনেক কাজ বাকি, তবে আপাতত যে সিদ্ধান্ত হয়েছে তা সন্তোষজনক। এদিন কার্বন নিঃসরণ কমানোর একটি চুক্তিও সই হয় বাকুতে। এতে কার্বন ক্রেডিটের বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আশ্বাস চৌধুরী,
চ্যানেল 24। এই ছিল ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ফিস 24 এর আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।